রাজ্যভিত্তিক যে কার্যক্রম উপস্থিত রাজ্যের সম্মানীয় কৃষি পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী আমার অভিভাবক বড় ভাই আদরণীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়, কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক, ডক্টর এস.পি. দাস, ডক্টর বি. দাস, জয়েন্ট সেক্রেটারি আইসিআর, ডক্টর এ. পাটনে, ডাইরেক্টর আইসিআর আলমোড়া এবং মঞ্চস্থ অন্যান্য অতিথিবৃন্দ, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের অন্নদাতা, আপনাদেরকে আমার প্রণাম। আমরা আগে অনেক শুনেছি, বক্তব্যতে, পত্রপত্রিকাতে, বিভিন্ন সমাবেশে, প্রবন্ধ, গল্প অনেকে বলতেন যে জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছিলেন ভারতবর্ষকে যদি দেখতে হয় গ্রামে যেতে হবে। কিন্তু বাস্তবিক পক্ষে কেন গ্রামে যেতে হবে? গ্রামে কৃষক রয়েছে, আমাদের অন্নদাতারা রয়েছে, যারা নিজেরা না খেয়ে সারাদিন পরিশ্রম করে অন্যদের খাবারের ব্যবস্থা করেন, ভালো ধান উৎপাদন করেন, নিজেরা এই ধরনের চাল, সেটা থেকে যে ভাত হয় সেটা কম খান, সেটা বিক্রি করেন, আর নিজেরা একটু কম ভালো, সে কারণ যেটা বেশি ভালো সেটা বেশি রেটে বিক্রি হবে, সংসার ভালো চলবে। সেই কারণে আমাদের কৃষকরা, আমাদের অন্নদাতারা সেই কাজটা করতেন। যে কথাটা বলছি এটা আমার পরিবারের কথা, আমি কৃষক, আমার পুরো পরিবার এখনো কৃষির সঙ্গে যুক্ত। একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী কৃষকদের শুধু অন্নদাতা বলেননি, কৃষকরা আমাদের ঊর্জাদাতা। কৃষক শক্তিশালী হবে, গ্রাম শক্তিশালী হবে, কৃষক শক্তিশালী হবে, ভারতবর্ষ শক্তিশালী হবে। কৃষক হচ্ছে শিল্প, কৃষি হচ্ছে শিল্প। কৃষিকে শিল্পের দরজা যদি কোনো প্রধানমন্ত্রী দিয়ে থাকেন, সেটা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী। সেটা শুধু কথায় বলেননি, কাজ করিয়ে দেখিয়েছেন। আজকের তারিখে ত্রিপুরা রাজ্যের যে কৃষক সম্মান নিধি, অনেকে চিন্তা করেছেন গোরখপুর থেকে কৃষক সম্মান নিধি প্রিয় প্রধানমন্ত্রী উদ্ঘাটন করবেন, সেদিন রবিবার ছিল, কৃষকরা কিভাবে টাকা পাবে, তাদের অ্যাকাউন্টে টাকা আসবে, সেটাও কি সম্ভব? সে প্রধানমন্ত্রী সেটা সম্ভব করেছেন। প্রত্যেক বছরে একজন কৃষককে 6,000 টাকা ভাতা না, কৃষক সম্মান নিধি, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, কৃষককে সম্মান দেওয়া। এই সামান্য টাকাটা দিয়ে আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন উনি কৃষকদের জন্য কতটা চিন্তা করেন, কৃষকদের জন্য এই সরকার কতটুকু সমর্পিত। আজকে আনন্দের সঙ্গে বলছি, আমাদের রাজ্যের কৃষিমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্যে কৃষি বিপ্লব চলছে। অনেকে অনেক কথা বলবেন, এজ এ কৃষক হিসেবে পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি আপনাদেরকে বলছি, কৃষকের যে চিন্তা প্রকৃতপক্ষে যদি কোনো সরকার করে থাকে ত্রিপুরা রাজ্যে, সেটা বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার করছে। আজকে রাজ্যে 1,92,882 জন কৃষককে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি 1,37,65,65,65 টাকা আমাদের কৃষকের অ্যাকাউন্টে চলে এসে এই কিছু কয়েক মাসের মধ্যে এই রাজ্যে সংখ্যা হচ্ছে কত? 1,92,882 জন কৃষককে কৃষক সম্মান নিধির আওতায় নিয়ে আসা হয়েছে। আর আগামী দিন 2,21,000 কৃষককে সেটাতে আপলোড করা হয়েছে। মোদি টু
আসার পরে প্রথম ক্যাবিনেটের মিটিংয়ে প্রথম যে সিদ্ধান্ত, সেটা ভারতবর্ষের কৃষকদের জন্য সিদ্ধান্ত, ভারতবর্ষের মহিলাদের জন্য সিদ্ধান্ত। কারণ প্রধানমন্ত্রী সমীক্ষায় দেখা গেছে, পরিসংখ্যানে দেখা গেছে, ভারতবর্ষে 100টা কৃষকের মধ্যে 56 জন কৃষক মহিলা, 56 জন মহিলা কৃষক রয়েছেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সঙ্গে ওনারা যুক্ত রয়েছেন। আর 100%-এর মধ্যে প্রকৃতভাবে কৃষিকাজের সঙ্গে কৃষিকাজ করছেন 100%-এর মধ্যে 13% মহিলা কৃষি নিজেরা কৃষক, আর 56% মহিলা কৃষির সঙ্গে কিছু না কিছু ভাবে যুক্ত রয়েছেন। কারণ আমাদের গ্রামের যারা মা, মাসি, কাকিমা, আমরা যারা রয়েছি, আমি ব্যক্তিগতভাবে সেই কাজগুলি আমি করেছি, এখনো যদি বলেন আমি করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। হাল চাষ করানো, মই দেওয়া থেকে শুরু করে কাউরা হেউদ, জিতেনরা কাউরা হেউদ, কতজন হিসতে পারেন যখন হাত তুলুন তো। আমি পারি, আমি করেছি। বাবার সঙ্গে সমানতালে কাজ করেছি, মার সঙ্গে সমানতালে গৃহস্থী কাজ আমি করেছি। এখন আমরা কৃষক, কৃষক গর্ব হয়, লজ্জা হয় না, গর্ব হয়। এই বছর যে বাজেট হয়েছে, বাজেটের মধ্যে গ্রামীণ উন্নয়ন, কৃষি উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার 2.83 লক্ষ কোটি টাকা বাজেট রেখেছেন আমাদের জন্য। 2.83 লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা, যেটা 2014 সালে আমাদের সরকার আসার আগে কৃষকদের জন্য বাজেট ছিল 27,000 কোটি টাকা, অনলি 27,000 কোটি টাকা। আর ডাইরেক্ট কৃষকের জন্য বরাদ্দটা হচ্ছে 1.50 লক্ষ কোটি টাকা। এবার বিশ্বাস দেখুন কৃষকদের জন্য কি ধরনের চিন্তা করছে। অনেক কৃষক আছে, তাদের জমি রয়েছে, জলসেচের অভাবে সেটাকে করা যাচ্ছে না। জলসেচের ব্যবস্থা করে দেওয়ার জন্য, কারেন্ট পৌঁছানো কষ্ট হবে, তার জন্য সোলার ব্যবস্থা করে কৃষকদের কিভাবে জলসেচের ব্যবস্থা করে দেওয়া যায়, সেই কাজ এই বছর এই বাজেটে রয়েছে। ত্রিপুরা রাজ্যে এই বিষয়টা কম রয়েছে, যাদের জমি মধ্যে ধান চাষ, কোনো চাষ হয় না, এমন জমি আমাদের রাজ্যে কম রয়েছে। রাজস্থানে, মধ্যপ্রদেশে অনেক জায়গায় রয়েছে। এইসব কৃষকের জন্য ব্যবস্থা রেখেছেন, যেই জমিতে ধান উৎপাদন হয় না, কৃষক সেই জমিতে সোলার প্ল্যান্ট লাগাবে, সোলার প্ল্যান্ট লাগাবে, এবং সেই সোলার প্ল্যান্টের কারেন্ট বিক্রি করে কৃষককে রোজগার দেওয়া হবে। এবং অভিনব কৃষক মোদিজির দ্বারাই সম্ভব, কৃষকদেরকে অভিনব তৈরি করে দিচ্ছে। জমি রয়েছে, চাষ হবে না, তাতে কোনো আপত্তি নেই, তার মধ্যে বিদ্যুৎ উৎপাদন করবে আমার কৃষক, সেই বিদ্যুৎ সরকার কিনবে গ্রিডের মাধ্যমে, সে কৃষক বিদ্যুৎ উৎপাদন করে সে রোজগার করবে। এইভাবে চিন্তা করছেন। আর আমরা যারা কিছুক্ষণ আগে একটা কৃষক ভাই বলেছেন যে কৃষি ধান যদি বিক্রি হয়, সরকার যদি কিনে, তাহলে কৃষকের লাভ হবে। আমরা 400 টাকা মন, 10 টাকা কেজি ধান বিক্রি করতে পারলে অনেক দাম, কৃষকরা এত খুশি। একসঙ্গে 50 কুইন্টাল বা 40-50 মন ধান বিক্রি করা কঠিন ছিল আমাদের দ্বারা। বিগত 25 বছরে একটা সরকার ছিল, প্রত্যেকটা দিন কৃষকদেরকে দিয়ে আন্দোলন করাতেন, মিছিল মিটিং ছিল, দিতে হবে, করতে হবে, কেন্দ্রীয় সরকারকে ন্যায্য মূল্যে কৃষকের ধান কিনতে হবে। 1 পোয়া 1 কিলো ধানও কিনেনি। আমাদের সরকার, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার আসার পরে কৃষিমন্ত্রী প্রণজিৎ বাবু এবং খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, দুও দপ্তর মিলে আমাদের বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার 8 মাসের মধ্যে কৃষকের ধান সরকারিভাবে কেনার কাজ শুরু করেছে। 1750 টাকা কুইন্টাল। এটা ভারত, ত্রিপুরা রাজ্যের জন্য কৃষি বিপ্লব নয় তো কি? 1750 টাকা আমাদের কৃষক ধান বিক্রি করছে। অনেকে অনেক ধরনের কথা বলেছেন, ধান বিক্রি যে করবেন, টাকা কার কাছ থেকে পাবেন? টাকা পাবেন না, দেবে না তারা। কৃষকরা যাতে ধান বিক্রি
করতে না পারে তার ব্যবস্থা অনেকে করেছেন, কিন্তু আমাদের কৃষকরা হচ্ছে লক্ষ্মী অন্নদাতা, তারা তাদের কথায় আসেনি। 1750 টাকা করে ধান বিক্রি করেছেন। আর এই বছরের প্রথমে যে মোদি 1-2 গভর্নমেন্ট যেটা প্রথমে বলছিলাম, উনি কৃষকদের জন্য করেছেন যে কৃষক সম্মান নিধি, যেটা 12 কানি, যেটাকে 2 হেক্টর জমি হলে কৃষক সম্মান নিধি 6000 টাকা বৎসরে পাবে। মোদি 2 গভর্নমেন্টের প্রথম সিদ্ধান্ত হচ্ছে যাদের কৃষক 5 গন্ডা থেকে 50 কানি হোক 100 কানি হোক, যার যত জমি রয়েছে সেই কৃষকরা প্রত্যেকে কৃষক সম্মান নিধি পাবে, সেটা ছিল সিদ্ধান্ত। আর মহিলাদের জন্য সিদ্ধান্ত ছিল প্রতি ঘরে জল, প্রতি ঘরে নল। মায়েদের জলের খুব প্রয়োজন, সেই কাজগুলি আমাদের প্রধানমন্ত্রী করেছেন। আজকে রাজ্যে সত্যি কৃষি বিপ্লব চলছে। আমাদের মুখ্যমন্ত্রীও চাইছেন যে মক্কার যেটা বলে ভুট্টা যেটা বলে সেটার উৎপাদন করতে হলে আমাদের যারা জনজাতি অঞ্চলের ভাই বোনরা আছে সেটা উৎপাদন করবে, এবং সেটা থেকে মাছের খাদ্য থেকে অনেক খাদ্য তৈরি হয়, সেটা হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে জনজাতি অঞ্চলে যেটা আমরা ফিগারি শুয়োরের প্রতিপালন করে তাদের ঠেঙা আলুর চাষ করতে হয়, সেটা কৃষি ব্যবস্থার মধ্যে। আমরা ধান চাষ, আলুর চাষ সবটাই করা হচ্ছে, কিন্তু তার বাইরে পশুপালন যেটা রয়েছে, গো পালন রয়েছে, ছাগল পালন রয়েছে, শুকর পালন রয়েছে, হাঁস পালন রয়েছে, সবগুলিকে মিলিয়ে কৃষি দপ্তর রয়েছে। এই প্রথম ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী যে পশুপালন দপ্তরটাকে আলাদা দপ্তর করা হয়েছে। আগে কোনোদিন ভারতবর্ষে পশুপালন দপ্তর ছিল না। আলাদা পশুপালন দপ্তর এবং মৎস্য দপ্তর কেন্দ্রীয় সরকার করেছে, সবটাই কৃষকের সঙ্গে যুক্ত। আমাদের কৃষক শক্তিশালী শুধু ধান উৎপাদন করলে হবে না, বিভিন্ন ধরনের উৎপাদনের সঙ্গে তাদেরকে যুক্ত থাকতে হবে। এবং পাশাপাশি কৃষকের সঙ্গে জমির সঙ্গে পুকুর থাকবে, জমি থাকবে, গরু থাকবে, গোয়াল ভরা গরু থাকবে, পুকুর ভরা মাছ থাকবে, গোলা ভরা ধান থাকবে, তাহলে কৃষক। আর আমরা আলু যখন তোলা হয় জমি থেকে, তখন কত মানুষ আসে আলু নেওয়ার জন্য, দেন না আপনারা? জমির আইলে যখন তোলা শুরু করেন, মানুষকে দেন না আপনারা বিনা পয়সা? যারা ধান চাষ করে, ধান উঠার পরে গরিব মানুষরা আসে পিঠে চিড়ে খাওয়ার জন্য, গ্রামে সেটা এখনো প্রচলন রয়েছে। আমাদের কৃষকরা কোনো কিছু চিন্তা করে না, মানুষের জন্য দিয়ে দেয়। আজকে ধান বিক্রির একটা মার্কেট আমরা পেয়েছি। আমরা কৃষিমন্ত্রীকে এবং কেন্দ্রীয় সরকারকে আমি বলছি, আপনারা আমাদেরকে সে দায়িত্ব দিয়েছেন যে আমাদের রাজ্যে যাতে আলুটাকেও সরকারি ন্যায্য মূল্যে সরকার কৃষকের কাছ থেকে কিনে নেয়, তাহলে আমাদের কৃষকের লাভ হবে। সেটা প্রথম আমি আওয়াজ তুলেছিলাম, এখন দেখি ভারতবর্ষের অন্যান্য এমপিরাও পার্লামেন্টে সেই কথাটা বলছেন যে আলুটাকে সংরক্ষণ করে আলুটাকেও যদি কৃষক কিনে সেটা লাভবান হবে। আজকে কৃষিকে শিল্পের দরজায় মোদীজির নেতৃত্বে চলে এসে, এবং আমাদের রাজ্যেও আমাদের প্রধান মুখ্যমন্ত্রী এবং আমাদের কৃষিমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে সায়েন্টিস্টরা রয়েছে, কৃষি দপ্তরের আমাদের যে কর্মীরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, সেটা নিজেদের কাজ হিসেবে ওনারা চাকরি হিসেবে নিচ্ছেন না, সেটাকে একটা জন আন্দোলনের রূপ নিয়ে তারা সেটা কাজ করছেন। তার জন্য সম্ভব হচ্ছে 14,000 কিলো শস্য দান আজকে বন্টন করা সম্ভব হচ্ছে। সেই জন্য আমি কৃষি দপ্তরের প্রত্যেকটা যারা আধিকারিক রয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনাদের মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে। যারা আগামী দিন রিটায়ারমেন্টে আসবেন প্রদীপ বরণ বাবুর মতো, আপনারা সবাই এগিয়ে আসবেন, আমাদের ফার্মার্স ক্লাব তৈরি করে নাবার্ডের মাধ্যমে, ICR এর মাধ্যমে আমাদের কৃষকদেরকে সুযোগ সুবিধা দেবেন। আর কেন্দ্রীয় সরকারের যে সেলফ হেল্প গ্রুপ, 58 লক্ষ সেলফ হেল্প গ্রুপ রয়েছে গোটা ভারতবর্ষে, ত্রিপুরা রাজ্যে 48,000 গ্রুপ রয়েছে, তার মধ্যেও আমাদের মহিলারা কাজ করছেন। সে সেলফ হেল্প গ্রুপও নাবার্ড থেকে সাহায্য পায়, এবং সেই অর্থনীতিকে যদি আমরা কৃষি এবং সেলফ হেল্প গ্রুপ দুটোটাকে যদি একসঙ্গে করে নিয়ে আমরা তুলে ধরতে পারি ভালোভাবে, এই দিন বেশি দূরে থাকবে না। আমাদের ত্রিপুরা রাজ্য শুধু উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নয়, ভারতবর্ষের মধ্যে একটা স্থান দখল করবে। সিকিম ছোট্ট একটা রাজ্য, সেটা অর্গানিক ফার্মিং এর দিকে এগিয়ে গেছে, এবং ভারতবর্ষের মধ্যে খুব একটা নাম করা রাজ্য কৃষিতে, অর্গানিক ফার্মিং। যে
সার ওষুধ প্রথাগতভাবে ব্যবহার না করে সেটা করছেন আমাদের রাজ্য, আমরা সেটা শুরু করেছি এবং আগামী দিন আরো বৃহৎভাবে সেটা করবে। আর উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের নিউ ইঞ্জিন হিসাবে, ভারতবর্ষের উন্নয়নে নতুন ইঞ্জিন হিসাবে, নিউ ইঞ্জিন হিসাবে কাজ করবে, সেটা আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন। সে স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব, কারণ উত্তর পূর্বাঞ্চল অনেক আগে থেকে ভারতবর্ষের ডেভেলপমেন্টে ইঞ্জিন হিসাবে কাজ করত। মহাভারতের যুগে রাজাদের যত হাতি ছিল উত্তর পূর্বাঞ্চল থেকে দেয়া হতো। মহাভারতের যুগে আমাদের যে অর্জুন, ওনার যে বিয়ে হয়েছে সেটা মণিপুরে চিত্রাঙ্গদার সঙ্গে হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমাদের অনেক পুরনো সম্পর্ক, কিন্তু বিগত দিনের কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরার 2টা এমপি আমাদের না হলে দিল্লি চলে, মণিপুরের 2টা এমপি আমাদের না হলে দিল্লি চলে, মিজোরামের 1টা এমপি আমাদের না হলে দিল্লির সরকার গঠন হয় আমাদেরকে বাদ দিয়ে, সিকিমের 1টা এমপি আমাদের না হলে দিল্লিতে সরকার হয়। এই মানবিকতাতে আমাদের রাজ্যের মানুষ অভিভাবকহীন ছিল, কিন্তু বর্তমানে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে বুঝে না দিল্লি আগে অনেক দূর ছিল আর এখন দিল্লি আমাদের মধ্যে রয়েছে, দিল্লি বহুত কাছে রয়েছে। তা সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর জন্য, কারণ 2016 সালে যখন ত্রিপুরা রাজ্যের লাইফলাইন বন্ধ হয়ে গিয়েছিল, সেই দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মানুষকে কিভাবে আশ্বস্ত করেছেন। একজন জেলা আধিকারিক ডিএম কে ফোন করে বলেছেন রাত্রি 10:30টায়, আপনি আগামী দিন যে আমাদের 44 এখন 8 নম্বর ন্যাশনাল হাইওয়ে যেটা নষ্ট হয়েছে সেই জায়গায় যাবেন। আমাদের ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ লোক, আমার ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ লোক কষ্টে রয়েছে, সেই রাস্তাটাকে আপনি 3 দিনের মধ্যে ঠিক করে দেবেন। সেটা প্রধানমন্ত্রী ফোন করে যখন বলেছে, তখন ত্রিপুরা রাজ্যের মানুষ বিশ্বাস করেছে যে আমরা অভিভাবকহীন এতদিন ছিলাম, বর্তমানে আমাদের অভিভাবক রয়েছে, আমাদের দেখার জন্য লোক রয়েছে, আমাদের শোনার জন্য লোক রয়েছে। তাই আজকে ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রীর হাত ধরে, মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন কৃষি বিপ্লবের দিকে এগিয়ে চলছে। আমরা আগামী দিন ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা স্থান নেবে অর্গানিক ফার্মিং এর মাধ্যমে। পাইনাপেল আমাদের নতুন করে প্রণজিৎ বাবু আনারস আমাদের রাজ্যের মানুষকে চেনাননি, আমাদের পুরনো ছিল, সেটা আজকে বিশ্বের দরবারে সমাদৃত। আমরা যখন পার্লামেন্টে যাই, বিভিন্ন রাজ্যের এমপিরা আমাদেরকে বলে আপনার রাজ্যের পাইনাপেল আমাদেরকে দেবেন, সেটা গর্ব হয় আমাদের। সেই কৃষি পণ্যকে আমরা মার্কেটিং করার জন্য ইনাম মার্কেটিং আমাদের মোদিজি সেটা শুরু করেছেন। বিভিন্নভাবে রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কেন্দ্র এবং রাজ্য সমানতালে কাজ করছেন। আপনারা কৃষক, যে কৃষকের ছেলে, কৃষকের মেয়ে হীনমন্যতা আমরা ভুগতাম আগে, সেই জায়গা এখন নেই। কৃষি এখন শিল্প। মোদিজি আমাদেরকে সম্মান দিয়েছেন, আপনারা কৃষিতে এগিয়ে যাবেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন, নিজের পাড়াকে, নিজের পরিবারকে, নিজের গ্রামকে, নিজের পঞ্চায়েতকে, ধীরে ধীরে রাজ্যকে আপনারা কৃষির মাধ্যমে এগিয়ে যাবেন। এবং রাজ্য কৃষি ছাড়া কোনো ক্রমে আমাদের কোনো ডেভেলপমেন্ট আমরা ভাবতে পারি না। কৃষির ভূমিকা অনেক বিস্তর, অনেক বেশি। সে কৃষিকে সম্মানের সঙ্গে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং একটা নতুন ত্রিপুরা আমরা গড়ব। আমাদের গ্রামীণ অর্থনীতিকে আমরা মজবুত করব। আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার সেই লক্ষ্যে কাজ করছে। সেই সুবিধাগুলি আপনারা নেবেন। আপনাদের ওয়ার্কশপ রয়েছে, আমাদের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা আপনাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেবেন কিভাবে কাজ করা যায়। সেই কাজগুলি আপনারা করবেন, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। এবং যারা আমাকে ডেকেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।